তাহলে গাইস, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি আমরা স্টার্ট করেছিলাম। দেখো, অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি যেটা আমাদের আছে, টান পড়ছে। প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি যেটা আছে, ঠিক আছে, যেটা আমরা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। কি করছে এটা? প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি based on energy conservation. তাহলে কোন এনার্জি কনজারভেশনের উপর বেসড? আমি দুটো অপশন দিচ্ছি, তোমরা ভাবো যে কোন এনার্জি কনজারভেশন। অপশন এ টেম্পারেচার, অপশন বি হিট। কোন এনার্জি কনজারভেশন যাদের একটুখানি কনসেপ্ট ক্লিয়ার তারা বলতে পারবে। দেখো, টেম্পারেচার কখনো এনার্জি হয় না, তাহলে টেম্পারেচার তো হবে না, তার মানে হিট এনার্জি কনজারভেশনের ব্যাপারে আমরা কথা বলছি। টেম্পারেচার এনার্জি নয়, তাহলে টেম্পারেচার কি? টেম্পারেচার অ্যাকচুয়ালি এনার্জি নয়, টেম্পারেচার হচ্ছে স্টেট। যেমন আমাদের কাছে স্পিড হচ্ছে একটা স্টেট। স্পিড কি আমাদের কাছে একটা স্টেট? আমি বলেছিলাম যদি কোনো অবজেক্টের স্পিড বাড়ে মানে তার কাইনেটিক এনার্জি বাড়বে। যদি কোনো অবজেক্টের স্পিড বাড়ে তার ডাইরেক্ট এফেক্ট কার উপর পড়বে? কাইনেটিক এনার্জি বাড়বে। যদি কোনো অবজেক্টের স্পিড বাড়ে তাহলে তার কাইনেটিক এনার্জি বাড়বে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কাইনেটিক এনার্জি কেন বাড়ে? কাইনেটিক এনার্জি বাড়ে এই কারণে, ঠিক আছে, কি বলছিলাম আমি, কোনো অবজেক্টের যদি স্পিড বাড়ে তার মধ্যে কাইনেটিক এনার্জি বাড়ে, রাইট? কাইনেটিক এনার্জি বাড়ে। তো কাইনেটিক এনার্জি বাড়লে স্পিড বাড়ছে, ভালো করে বুঝবে। কোনো অবজেক্টের স্পিড বাড়ছে, কাইনেটিক এনার্জি বাড়ে বলাটা ভুল। অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি তো কারোর মধ্যে স্টোর থাকে না যে বাড়বে। কাইনেটিক এনার্জি, কোনো অবজেক্টের স্পিড বাড়লে কাইনেটিক এনার্জি গেন হয়, কাইনেটিক এনার্জি গেন হয়। কোনো অবজেক্টের মধ্যে যদি কোনো অবজেক্টের যদি এই যে যেমন মার্কারটা এরকম এরকম চলছিল, যদি এরকম স্পিড বাড়িয়ে দেয় মার্কারটা, তাহলে তার মধ্যে কি হবে? তার স্পিড বাড়লো কেন? সে কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি কি করেছে? গেইন করেছে। তার মানে স্পিড হচ্ছে বেসিক্যালি আমাদের কাছে টেম্পারেচার। মানে যদি আমরা মেকানিক্সের সঙ্গে, ঠিক আছে, যদি আমরা ওই কাইনামেটিক্সের পরবর্তী চ্যাপ্টার কি ছিল? ফোর্স, মানে এনএলএম, তারপরে কে ছিল? ওয়ার্ক পাওয়ার এনার্জি। তো এই ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের সাথে যদি আমরা থার্মোডাইনামিক্সকে মিলিয়ে দিই, বেসিক্যালি যেটা আমরা এখন পড়ছি থার্মোডাইনামিক্স, অ্যাকচুয়ালি তো এটা থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার, থার্মোডাইনামিক্সের একটা পার্ট। কোথাও না কোথাও প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, যেখানে আমরা বেশি মানে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি কি মতলব বলছি, মানে হিটের ব্যাপারে এখানে আলোচনা হচ্ছে। তো এই জিনিসগুলোই আবার আমরা মানে এই জিনিসগুলোই আমাদের কাজে লাগবে থার্মোডাইনামিক্সে। থার্মোডাইনামিক্স কোথাও না এখানে যেমন আমরা বলে দিচ্ছি না, এখানে যেমন আমরা বলে দিচ্ছি যে হিট হচ্ছে এনার্জি, যেমন যেমন মনে করো আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জিতে কি ছিল? ওয়ার্ক পাওয়ার এনার্জিতে ছিল কাইনেটিক এনার্জি যদি গেইন হয় তাহলে অবজেক্টের স্পিড বাড়বে। এবার অনেকের একটুখানি অসুবিধা হতে পারে, কেননা এইটা অ্যাকচুয়ালি এইভাবে হয় যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। মনে করো এটা ওয়ার্ক এনার্জি থিওরাম। তো কোনো অবজেক্টের মধ্যে যদি আমি ওয়ার্ক ডান বেশি করি, মানে তাকে যদি ওয়ার্ক ডান বেশি করি,
ওয়ার্ক ডান বেশি করি, তাহলে তার মধ্যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পজিটিভ হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পজিটিভ হবে। আর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পজিটিভ হওয়া মানে তার মধ্যে ওয়ার্ক ডান বাড়বে, তার মধ্যে কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি গেন হবে। আরে ভালো করে বোঝো, যদি কোনো এখানে আমি ওয়ার্ক ডান বাড়াই, তার মানে কি হবে, এটা পজিটিভ আসবে কাইনেটিক এনার্জি। আরে তোমরা বুঝতে পারবে না, দেখো ওয়ার্ক ডান কি হয় আমার কাছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এবার যদি আমার কাছে ফাইনাল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মানে ভাবো কনস্ট্যান্ট, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট হয়, নর্মাল ব্যাপার ভাই, যে অবজেক্ট কি ভেলোসিটি নিয়ে শুরু করছে সেটা তো কনস্ট্যান্টই হবে, সেটা কি করে ভ্যারিয়েবল হয়ে যাবে। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকবে, ফাইনাল কাইনেটিক এনার্জি কিছু আসবে। সেটা কিসের উপর ডিপেন্ড করবে, ফাইনাল কাইনেটিক এনার্জি কত আসবে, ডিপেন্ড করবে আমি অবজেক্টের উপর ওয়ার্ক ডান কত, মানে ওয়ার্ক ডান করছি, মানে অবজেক্ট ওয়ার্ক ডান করছে না আমি অবজেক্টের উপর ওয়ার্ক ডান করছি। যদি আমি অবজেক্টের উপর ওয়ার্ক ডান করি তার মানে ওয়ার্ক ডান বাড়বে, ঠিক কিনা? অবজেক্টের উপর আমি ওয়ার্ক ডান করছি মানে ওয়ার্ক ডান আমি করছি, তাহলে অবজেক্টের উপর যদি আমি ওয়ার্ক ডান করি, তাহলে কি হবে, ফাইনাল কাইনেটিক এনার্জি বাড়বে। ইট মিনস ফাইনাল যে কাইনেটিক এনার্জি সেটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জির থেকে বেশি হবে। তার মানে এই ডেল্টা কি হবে, ডেল্টা কে আমার কাছে পজিটিভ হবে। এটাই তো আমি বোঝাচ্ছিলাম, যে যদি আমি ওয়ার্ক ডান করি অবজেক্টের উপর তাহলে তার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পজিটিভ হবে। ইট মিনস ফাইনাল কাইনেটিক এনার্জি ইনিশিয়ালের থেকে বেশি হবে, কেএফ মাইনাস কেআই আমার কাছে পজিটিভ হবে। ঠিক আছে, তার মানে কি হবে, তার মানে আলটিমেটলি এটা বোঝা যাচ্ছে যে ফাইনাল কাইনেটিক এনার্জি বাড়ছে, ইনিশিয়ালের থেকে ফাইনাল কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে। যার কারণে অবজেক্টের কাইনেটিক এনার্জি বাড়া মানে কি, কাইনেটিক কথাতেই আছে, কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানে হচ্ছে অবজেক্টের স্পিডও বেড়ে যাবে। কেননা কাইনেটিক এনার্জি ফর্মুলাতেও আছে হাফ অফ এমভি স্কোয়ার। ফাইনাল কাইনেটিক মাস থোড়ি না চেঞ্জ হয়ে যাচ্ছে, মাস তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে আমার কাছে স্পিড। কোথাও না কোথাও ফাইনাল কাইনেটিক এনার্জি বেশি মানে হচ্ছে ফাইনাল স্পিড বেশি, তাই না? কোথাও না কোথাও ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কম, তার মানে ইনিশিয়াল স্পিড ফাইনালের থেকে কম। তো স্পিড তাহলে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। সিমিলারলি এই চ্যাপ্টারে মানে থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারে যেখানে আমরা সেকশন পড়ছি প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, সেখানে স্পিড হচ্ছে যেমন একটা স্টেট, টেম্পারেচারও হচ্ছে একটা স্টেট। আমি যদি কোনো বডিতে হিট দিতে থাকি তাহলে তার সেই বডিটার কি হবে, নর্মাল ব্যাপার, সেই বডিটা হিটকে গেইন করবে, ঠিক কিনা? এখানে যেমন কাইনেটিক এনার্জি গেইন করছিল, সেখানে কি করবে, অবজেক্টে হিট গেইন করবে। তো ওখানে স্পিড নামক স্টেটের চেঞ্জ হওয়ার জন্য কাইনেটিক এনার্জি বাড়ছিল। ভাই আলটিমেট এফেক্ট দেখবো আমি, ওয়ার্ক ডান ফক ডান ছাড়ো, আলটিমেট এফেক্ট দেখবো। আলটিমেটলি আমি দেখছি ওর মধ্যে কি হচ্ছিল, কাইনেটিক এনার্জি বাড়ছিল টার্ম না ইউজ করে কাইনেটিক এনার্জি গেইন হচ্ছিল, ঠিক কিনা? এখানে তেমন হিট গেইন হচ্ছে, ঠিক আছে? হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, বলেছিলাম না, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। হিট ইজ এ ফর্ম অফ হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। ওখানে যেমন কাইনেটিক এনার্জি কি করছিল, স্পিড নামক একটা স্টেটের চেঞ্জ করছিল। কাইনেটিক এনার্জি বাড়ছিল স্পিড বেড়ে যাচ্ছিল, কাইনেটিক এনার্জি বাড়ছিল তো স্পিড বেড়ে যাচ্ছিল। সিমিলারলি এখানে কি হচ্ছে, এখানে স্টেট হচ্ছে টেম্পারেচার বাড়ছে মানে হিট গেইন হচ্ছে। তো হিট গেইন হওয়া মানে কি টেম্পারেচার বাড়ছে। সিমিলারলি যদি হিট লস হয় তাহলে টেম্পারেচার কমছে। আরে ভাই যদি কাইনেটিক এনার্জি লস হয় মানে কাইনেটিক এনার্জি যদি কমে মানে আমি হয়তো ওয়ার্ক ডান কম করছি, মানে হয়তো সিস্টেম ওয়ার্ক ডান করছে, কিরকম বলবো আমি, এখন সিস্টেমের ওয়ার্ক ডান করো, মানে ধরে নাও যে আমি মার্কারটাকে এরকম করে গড়িয়ে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, মাটির ফ্রিকশন লাগবে, ফ্রিকশনের জন্য মার্কারটা আস্তে আস্তে ধীমা হয়ে যাবে। কেন ধীমা হয়ে যাবে, বিকজ ফ্রিকশনের মোশনকে অপোজ করবে। তার মানে আলটিমেটলি আমি যে ওয়ার্ক ডান করেছিলাম
সেই ওয়ার্ক ডানটাকে নালিফাই কে করছে? ফ্রিকশনের ওয়ার্ক ডান, তাই না? ফ্রিকশন পিছনের দিকে লাগছে, আমি সামনের দিকে ছুড়েছি, ফ্রিকশন লাগছে পিছনের দিকে, তাহলে ফ্রিকশন পিছনের দিকে, সামনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তার মানে ফ্রিকশনের ওয়ার্ক ডান নেগেটিভ হবে। কিন্তু আমি ফোর্সও দিয়েছি এই ধারে, ওর ডিসপ্লেসমেন্টও হচ্ছে ওই ধারে, আমার ওয়ার্ক ডান কি হবে? পজিটিভ হবে। তার মানে পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ক ডান মানে দুজনের মধ্যে লড়াই লাগবে। লড়াই লেগে কি হবে? আলটিমেটলি কি হবে? আমি যে পরিমাণ ওয়ার্ক ডান এর মধ্যে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ ওয়ার্ক ডান ফ্রিকশনের জন্য লস হবে, ফ্রিকশন ফোর্সের জন্য কিছুটা পরিমাণ ওয়ার্ক ডান লস হবে, বা ফ্রিকশন ফোর্সের ওয়ার্ক ডানের জন্য আমার দেওয়া ওয়ার্ক ডান কিছুটা লস হবে। আলটিমেটলি কি হবে? ওই অবজেক্টটা আস্তে আস্তে, জানোই তো, স্পিড কমে যায়। স্পিড কমে যাওয়া মানে কি? অবজেক্টের কাইনেটিক এনার্জি কমছে। তখন তখন কন্ডিশন কি হবে? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বেড়ে যাবে ফাইনাল কাইনেটিক এনার্জির থেকে, তো ওয়ার্ক ডান চলে আসবে আমার কাছে নেগেটিভ। তার মানে যদি আমার কাছে কাইনেটিক এনার্জি লস হয়, অবজেক্টের স্পিড কি হবে তখন? এই কন্ডিশনে অবজেক্টের স্পিড কি হয়ে যাবে? ধীরে ধীরে কমে যাবে। তার মানে এখানে যদি স্পিড যদি কমে তাহলে কাইনেটিক এনার্জি লস হয়ে যাবে, এখানে বাড়ানো আছে। যদি এটা কমতো, যদি এটা কমতো তাহলে কাইনেটিক এনার্জি গেইন না হয়ে হতো লস। তেমনি যদি টেম্পারেচার কমতো তাহলে হিট গেইন না হয়ে হতো লস। তার মানে হিট ইজ এ ফর্ম অফ এনার্জি আর টেম্পারেচার হচ্ছে স্টেট। মানে আমরা যেটা, মানে হিটের গেইনিং এর কারণেই আমাদের কোনো একটা বডিকে বেশি গরম মনে হয়। যদিও টেম্পারেচার হচ্ছে টেম্পারেচার বা এই টেম্পারেচার হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি যেটা খুবই মানে ইন্টারেস্টিং, যে টেম্পারেচার হচ্ছে রিলেটিভ টার্ম। যেমন আমাদের কাছে স্পিড হচ্ছে রিলেটিভ টার্ম। আরে ভাই, কোনো একটা অবজেক্ট ধরে নাও 50 কিলোমিটার/আওয়ারে চলছে, আর একটা অবজেক্ট 60 কিলোমিটার/আওয়ারে চলছে। তো একটা অবজেক্ট আর একটা অবজেক্টের কাইনেটিক এনার্জিকে, বা কাইনেটিক এনার্জি না বলে স্পিডকে কি দেখবে? যে একজন 10 কমে চলছে, মানে যে 60 কিলোমিটার/আওয়ারে চলছে সে 50 কিলোমিটার/আওয়ারকে কি দেখবে? যে ও 10 কিলোমিটার/আওয়ার কম স্পিডে চলছে। আর একজন 50 কিলোমিটার/আওয়ারে চলা ব্যক্তি 60 কিলোমিটার/আওয়ারে চলা ব্যক্তিকে কি দেখবে? 10 কিলোমিটার/আওয়ারে ও বেশি, মানে 10 কিলোমিটার/আওয়ার বেশি স্পিডে ও চলছে। মানে অনলি শুধুমাত্র দেখতে পাবে 10 কিলোমিটার/আওয়ারকে, দুজনেই যদি চলে, 60ও চলছে 50ও চলছে, তো 60 50কে দেখবে যে ও 10 কিলোমিটার/আওয়ার পিছনে চলছে, মানে 10 কিলোমিটার/আওয়ার কম ভেলোসিটিতে চলছে। 50 60কে কি দেখবে? 10 কিলোমিটার/আওয়ার বেশি স্পিডে চলছে। ঠিক কিনা? রাইট। আচ্ছা, ঠিক আছে। তেমনই টেম্পারেচারের ক্ষেত্রে যদি হিট গেইন হয়, যদি হিট মানে ধরে নাও দুটো বডি হিট গেইন করছে, এই একটা বডি, এই বোর্ডটা, মার্কার আর বোর্ড দুটোই হিট গেইন করছে। এর হিট গেইন করে টেম্পারেচার হলো 50 ধরে নাও কেলভিন, আর এর হিট গেইন করে টেম্পারেচার হলো 100 কেলভিন। তো এদেরকে যদি টাচ করে তা দুজনকে কি দেখবে? যে এর 50 কেলভিন কম হিট, আর এ দেখবে এর মাত্র 50 কেলভিন বেশি হিট, অথচ অ্যাকচুয়ালি 100 কেলভিন হয়েছে। কিন্তু এ কি দেখবে? এ দেখবে 50 কেলভিনের হিট বেশি, মানে সরি 50 কেলভিন টেম্পারেচার বেশি। এ দেখবে একে বলবে 50 কেলভিন ওর মধ্যে টেম্পারেচার কম, আর এ যখন একে দেখবে তখন বলবে 50 কেলভিন টেম্পারেচার এর মধ্যে বেশি আছে। মানে টেম্পারেচার হচ্ছে একটা রিলেটিভ টার্ম, বাট হিট কি রিলেটিভ টার্ম হতে পারে? হিট কি রিলেটিভ টার্ম হতে পারে না। হিট কি করে রিলেটিভ টার্ম হবে? যদি আমি অবজেক্ট দুটোকে টাচ করিয়ে দিই তাহলে হতে পারে, মানে বেশি, যে এ হচ্ছে বেশি হিটে রয়েছে, বোর্ড বেশি হিটে রয়েছে, ইয়ার বোর্ড বেশি টেম্পারেচারে রয়েছে, তো বোর্ড থেকে হিট এর মধ্যে ফ্লো হবে, আবার মার্কার থেকে হিট বোর্ডের মধ্যে ফ্লো হবে। তো আলটিমেটলি দুজনের কি হয়ে যাবে? টেম্পারেচার সেম হয়ে যাবে। তখন আর না হিট গেইন হবে না হিট লস হবে, আমাদের কাছে। ঠিক আছে, লস হবে। তো টেম্পারেচার হচ্ছে একটা আমাদের কাছে রিলেটিভ টার্ম, এটা বোঝা গেল। আর একটা জিনিস যেটা, যে ওটা তাহলে হয়ে গেল, ঠিক আছে।
এবার আরেকটা জিনিস যেটা, যে কনজারভেশন অফ এনার্জি কি? কনজারভেশন অফ এনার্জি হচ্ছে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু দি অ্যানাদার ফর্ম। মানে হচ্ছে এনার্জিকে কখনো মানে এরকম নয় যে হিট এনার্জিকে আমি ক্রিয়েট করে নেবো। অনেকের মনে হবে হিট এনার্জিকে ক্রিয়েট করে নেবো, না, আমরা ক্রিয়েট করি না। টেম্পারেচার ডিফারেন্সের জন্য, টেম্পারেচার ডিফারেন্সের জন্য হিট একটা বডি থেকে অন্য বডিতে যায়। কাইনেটিক এনার্জি আমরা কোনো একটা বডির যে স্পিড বাড়ছে এমনি এমনি তো বাড়ছে না, নিশ্চয় কোনো কাইনেটিক এনার্জি আছে তাতে। এবার আমরা ভাবি যে সেই কাইনেটিক এনার্জি, এনার্জি কখনো নষ্ট হয় না। প্রথমত এনার্জি কখনো নষ্ট হয় না। যেমন যদি আমি একটা অবজেক্টকে ওপর থেকে নিচে ফেলি, তাহলে এতদূর পর্যন্ত যে পোটেনশিয়াল এনার্জি পেয়েছিল সেটা অন্য ফর্ম, মানে যে কাইনেটিক এনার্জির ফর্মে কনভার্ট হয়ে গেল। এই যে আমি এখান থেকে কোনো একটা অবজেক্টকে ওপরে তুলছি, তাহলে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি এলো। যখনই আমি ছেড়ে দেবো এর নিচে কেন গেল? এর নিচে গেল এই কারণেই, কেননা আমি এখানে পোটেনশিয়াল এনার্জি স্টোর করেছিলাম, ঠিক আছে? তার মানে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে। যখনই আমি ছেড়ে দেবো তখনই কিন্তু এমন নয় যে এর মধ্যে নতুন কোনো এনার্জি ক্রিয়েট হয়ে গেল যার কারণে নিচে যেতে শুরু করলো, না। আমি যে অবজেক্টটাকে উপরে তুললাম এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো, বাট যখনই আমি একে ছেড়ে দেবো এমন নয় যে এর মধ্যে নতুন কোনো একটা এনার্জি ক্রিয়েট হলো। এর মধ্যে কি হলো অ্যাকচুয়ালি, বেসিক্যালি এর মধ্যে পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? তো পোটেনশিয়াল এনার্জি মানে যে কোনো একটা এনার্জি সবসময় একটা ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট হয়। যে কোনো একটা এনার্জি একটা ফর্ম থেকে অন্য ফর্মে সবসময় কি হয়? কনভার্ট হয়। আচ্ছা, তেমনি হিট 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 তৈরি হয় কিসের জন্য? টেম্পারেচার ডিফারেন্সের জন্য। একটা বডি হাই টেম্পারেচার, একটা বডি লো টেম্পারেচার। তো এখানে বুঝতে হবে কেন একটা বডি হাই টেম্পারেচার, কেন একটা বডি লো টেম্পারেচার। মেবি কোনো একটা সোর্স থেকে, যেমন বোর্ডটা 100 কেলভিন, এ 50 কেলভিন। কেন বোর্ড 100 কেলভিন, মার্কার 50 কেলভিন? কেন হতে পারে? কোনো আমরা সোর্স থেকে বোর্ডকেও হিট করেছিলাম, মার্কারকেও হিট করেছিলাম, দুজনকে হিট করেছি। বোর্ড 100 কেলভিনে হিট হয়েছে আর মার্কার, সরি, দুটোকে আমরা হিট করেছিলাম। বোর্ডের টেম্পারেচার 100 কেলভিন হয়ে গেছে, মার্কারের টেম্পারেচার 50 কেলভিন হয়ে গেছে, হতেই পারে। তার মানে এই কারণে এদের মধ্যে টেম্পারেচার বেড়েছিল। তার মানে হিট গেন হয়েছিল বোর্ডের মধ্যে, এর মধ্যেও হিট গেন হয়েছিল। বাট বোর্ডের মধ্যে যে হিট গেন বেশি হয়েছিল, মার্কারের মধ্যে হিট গেন কম হয়েছিল। তাই মার্কারকে গিয়ে যদি আমি এখানে টাচ করে দিই, ওর হিট এর মধ্যে ফ্লো করে যাবে। আর হিট, দেখো অ্যাকচুয়ালি হিট কি করে, হিট এনার্জি দেওয়া হয় বাট বাড়ে টেম্পারেচার। হিট সবসময় কিভাবে থাকে? ট্রানজিশনে থাকে, সবসময় ট্রানজিশনে থাকে। হিট কি করে? বেসিক্যালি হিট কি করে, কোথাও না কোথাও ভাইব্রেশনসকে বাড়িয়ে দেয়, মলিকিউলসের মধ্যে ভাইব্রেশনসকে বাড়িয়ে দেয়। মলিকিউলসের মধ্যে যত ভাইব্রেশনস হতে থাকবে মলিকিউল কি করবে? টেম্পারেচার ভাই দেখো, হিট যাচ্ছে তো হিট হলে মলিকিউলসদের মধ্যে ভাইব্রেশন হবে। তার মানে ভাবো একটা জিনিস, যে হিট এনার্জি ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল, যার কারণে অবজেক্টের টেম্পারেচার বাড়তে থাকে। সেই ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি, ঠিক আছে, সেই ভাইব্রেশনাল যে কাইনেটিক এনার্জি, মানে হিট যাচ্ছে তো তার মধ্যে ভাইব্রেশন হচ্ছে, তো এই ভাইব্রেশন হওয়ার জন্য কি হয়? টেম্পারেচার বাড়ে। ভাইব্রেশন হওয়ার জন্য কি হয়? মলিকিউলের মধ্যে টেম্পারেচার বাড়ে। এবার তুমি গিয়ে ওই মলিকিউলটা নয়, ওই অবজেক্টের উপর গিয়ে হাত দিলে তাহলে কি হবে? অবজেক্টটার মধ্যে যে হিট আছে সে তোমার হাতের দিকে পাঠিয়ে দেবে। কেন? বিকজ ওর যে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি ছিল ওর মধ্যে মলিকিউলসগুলোর, সেটা সেই কাইনেটিক এনার্জিটা এখন তোমার হাতে তো কম ভাইব্রেশন, থোড়ি তোমার হাতটা হিট করে ওর মধ্যে লাগাচ্ছ না, তোমার হাতে কম ভাইব্রেশন, ওর মধ্যে বেশি ভাইব্রেশন। তো বেশি ভাইব্রেশন থেকে কম ভাইব্রেশন মানে তোমার হাতের দিকে কি হয়ে যাবে? হিট ফ্লো হয়ে যাবে। তখন তোমারও হাতে কি হবে? একটা ভাইব্রেশন আসবে। সেই ভাইব্রেশনটাকে আমরা যখন সেন্স করি আমরা ভাবি যে গরম লেগে গেল হাতে। কেন? বিকজ সেই ভাইব্রেশনটা আমার হাতের মধ্যে এসছে, যার কারণে আমার মনে হয় গরম লেগে গেল, আমরা হাত তাড়াতাড়ি সরিয়ে দিই।
কেন সরিয়ে দিই? বিকজ সেই ভাইব্রেশনটা আমাদের হাতে চলে আসে। কোথাও না কোথাও এভাবে এক্সপ্লেন করতে পারো। তো হিট হচ্ছে বেসিক্যালি ট্রানজিট ফর্মে থাকে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায়, বেশি টেম্পারেচারের বডি থেকে হাই টেম্পারেচারের বডি থেকে লো টেম্পারেচারের বডির দিকে ট্রানজিট ফর্মে হিট ফ্লো করে। হিট কি করে? ট্রানজিট ফর্মে ফ্লো করে। মানে আমি আজকে যদি আইস আর ওয়াটারের একটা সুন্দর মিক্সচার তৈরি করি, তাহলে কি হবে? আইস থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক কি না? ওয়াটার থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। অনেকে বলে কালাক্স আর ভ্যাস বরাবর, এখানে কিছুই হবে না। এখানে অনেকে বলবে কিছুই হবে না। পয়েন্ট টু বি নোটেড। কি পয়েন্ট টু বি নোটেড? আইস 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা আলাদা ব্যাপার, ওয়াটার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা আলাদা ব্যাপার। মানে হচ্ছে এটাই, মানে হচ্ছে যেটাই, যে ওয়াটারের মধ্যে না, ওয়াটারের মধ্যে 80 কিলো ক্যালোরি হিট বেশি আছে। 80 ক্যালোরি হিট বেশি আছে, 80 ক্যালোরি হিট বেশি আছে। বাট আইসের মধ্যে 80 ক্যালোরি হিট কম আছে। একটা আমি লিখছি ভুলভাল, কম আছে। তার মানে ওয়াটার থেকে আইসের দিকে কি হবে? 80 ক্যালোরি হিট ফ্লো হবে। 80 ক্যালোরি হিট আইস থেকে ওয়াটারের দিকে কি হবে? ফ্লো হবে। প্রবলেম সেটা না। প্রবলেম হচ্ছে যে কখন কোনটা হবে, কখন কোনটা হবে তার কন্ডিশন ডিফারেন্ট আছে। মানে ওয়াটার যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে না থেকে, মানে আমি অ্যাকচুয়ালি এটা এখানেই এক্সপ্লেন করে দিতাম, বাট কেসেস করে এক্সপ্লেন করব। যে কেস 1 এক্সপ্লেন করব, যদি ওয়াটার 80 ক্যালোরি হিটকে আইসকে পাঠায়, যদি ওয়াটার তার বেশি হিটকে পাঠায়, বলে ওয়াটার তার থেকে বেশি হিটকে পাঠাতে পারবে? হ্যাঁ, যদি ওয়াটারের টেম্পারেচার 0 না হয়ে 0 থেকে বেশি হয়, মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা, ঠিক আছে বুঝতেই পারছো, যদি 0 থেকে বেশি হয়, তাহলে ওয়াটার থেকে আইসের দিকে কি হবে? এক্সট্রা হিট ফ্লো করবে। এবার তাহলে প্রথম যে কন্ডিশনটা আমরা করব, প্রথম যে কেসটা আমরা করব, সেটা হচ্ছে যে ওয়াটার যে হিট সাপ্লাই করছে, অবভিয়াসলি যখন ওয়াটার, একটা ইম্পর্টেন্ট কথা, যে ওয়াটার যে হিট সাপ্লাই করছে, ওয়াটার থেকে আমি ধরে না আইস করছি, ওয়াটার থেকে আমি আইস করছি, ওয়াটার থেকে আইস করতে গেলে এটা কি স্পন্টেনিয়াসলি পসিবল? মানে তুমি জলকে নর্মালি রেখেছো, জল কি অটোমেটিক্যালি বরফে কনভার্ট হয়ে যাবে? না, না, জল অটোমেটিক্যালি বরফে কনভার্ট হয় না। ঠিক আছে, বরফ অটোমেটিক্যালি জলে কনভার্ট হয়, হ্যাঁ, রুম টেম্পারেচারে থাকলে কনভার্ট হয়ে যায়, আমরা জানি। আচ্ছা, তার মানে যদি আমরা বরফ আর জলকে মিশিয়ে দিই, তাহলে হিট কোথা থেকে কোথায় ফ্লো করবে? জল থেকে বরফের দিকে ফ্লো করবে। কেন? বিকজ আমরা জানি যে যদি আমরা নর্মালি জল আর বরফকে মিশিয়ে ছেড়ে দিই, তো আলটিমেটলি বরফটা গলে জল হয়ে যাবে, জল জমে কিন্তু বরফ হবে না। আচ্ছা, ভালো করে বোঝো, জল জমে কিন্তু বরফ হবে না, বরফ গলে কিন্তু জল হবে। ইয়েস। তার মানে যদি আমি জল আর বরফকে মিশিয়ে দিই, তো জল থেকে হিট কি হচ্ছে? বরফের দিকে ফ্লো করছে। কেন? কেননা জলের হিট বেশি। এবার অনেকে বলবে হিট বেশি কম কেন বলছি? অবভিয়াসলি হিট বেশি কম তো বলা উচিত নয়, জলের হিট বেশি কম নয়। জলের কি হয় অ্যাকচুয়ালি, জলের ল্যাটেন্ট হিট বরফের থেকে বেশি। মানে বেশি কমও ছেড়ে দাও, জল থেকে বরফের দিকে হিট ফ্লো হয়। কেন বেশি কম বলাটা ভুল, হিটের ক্ষেত্রে বেশি কম কি ভাই? হিট তো স্টোরই হয় না, তো বেশি কম কি করে হবে? হিট কখনো স্টোর হয় না। কাইনেটিক এনার্জি কখনো স্টোর হয় নাকি? না, কাইনেটিক এনার্জি স্টোর তো হয় না। আমরা বলে দিই স্টোর, কিন্তু কাইনেটিক এনার্জি কি করে স্টোর হবে? কাইনেটিক এনার্জি স্টোর হয় না, কাইনেটিক এনার্জি শুধু স্পিডকে বাড়ায়। তো হিট কি হবে? জল থেকে বরফের দিকে ফ্লো হবে। কেন? কেন বরফ গলে জল হয়, জল জমে বরফ হয় না। তো সেই কারণে কি হবে? হিট সবসময় ওয়াটার থেকে আইসের দিকে ফ্লো করবে। তো প্রথম কন্ডিশন হচ্ছে যে ওয়াটার যে পরিমাণ মানে হিট সাপ্লাই করছে, হিট সাপ্লাইড বাই ওয়াটার, হিট সাপ্লাইড
বাই ওয়াটার। দেখো এখানে একটা জিনিস আমি বলে দিই, যে ওয়াটার যে হিট সাপ্লাই করবে, সেইটা দিয়ে যদি বরফ জলে কনভার্ট হয়, ওয়াটার যদি 80 ক্যালোরি হিটও সাপ্লাই করে আর সেটা দিয়ে যদি বরফ জলে কনভার্ট হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা ল্যাটেন্ট হিট বলবো না, সেটাকে আমরা যেভাবে বার করব সেটা স্পেসিফিক হিটের কনসেপ্ট দিয়ে বার করব। কেন? বিকজ বরফ থেকে জল হওয়া, এই স্টেট চেঞ্জের জন্য ল্যাটেন্ট হিট আমরা কনসিডার করি। বাট জল থেকে বরফ হওয়া, এটা তো ল্যাটেন্ট হিটের কনসেপ্টই ছিল না। আমাদের ল্যাটেন্ট হিটের কনসেপ্ট কি ছিল? বরফ থেকে জল হবে, জল থেকে স্টিম হবে, স্টিম থেকে জল হওয়া, জল থেকে বরফ হওয়া, ল্যাটেন্ট হিটের কনসেপ্টে পড়ে না। তো ওইখানে জল যে হিট সাপ্লাই করবে সেটা কিন্তু ল্যাটেন্ট হিট কখনো হবে না। হ্যাঁ, সমান হতে পারে, ল্যাটেন্ট হিটের সমান হতে পারে, বাট ল্যাটেন্ট হিট এক্স্যাক্টলি হবে সেটা আমরা বলতে পারি না। ল্যাটেন্ট হিট যে এক্স্যাক্টলি হবে সেটা আমরা বলতে পারি না। আরেকটা আমি 80 ক্যালোরি তখন লিখে দিয়েছিলাম বোঝানোর জন্য, এক্সপ্লেনেশনের জন্য আমি 80 ক্যালোরি লিখে দিয়েছিলাম, ওটা 80 ক্যালোরি পার গ্রাম হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, 80 ক্যালোরি পার গ্রাম। কেননা আজকে যদি আমাকে বরফ 4 গ্রাম দিয়ে দেয়, তো তাকে গলানোর জন্য লিনতাপ কত লাগবে? ল্যাটেন্ট হিট, এটা একটা অন্য বিষয় বলছি, যদি আমাকে 4 গ্রাম আইস দিয়ে দেয়, তাহলে তাকে গলানোর জন্য ল্যাটেন্ট হিট কত লাগবে? 4 × 80, 320। তো দেখো এবার আমরা টপিকে আসছি, যে কেস ওয়ান, হিট সাপ্লাইড বাই H2O ইকুয়ালস টু হিট গেইনড বাই, বা ল্যাটেন্ট গেইনড বাই না বলে ল্যাটেন্ট হিট অফ এক মিনিট, is equal to latent heat of ice, ঠিক আছে। এখন ল্যাটেন্ট হিট অফ আইস হয় না, আইসের কি করে ল্যাটেন্ট হিট হবে? ল্যাটেন্ট হিট অফ আইস লিখে রাখছি, বাট দেখো বোঝো, হিট কখনো স্টোর হয় না, এটা মানে ভাষাটা পাচ্ছি না, ভাষা এখানে লেখাও নেই। দেখো বা ল্যাটেন্ট হিট টু মেল্ট আইস, হ্যাঁ এটাই লিখে দিই, ল্যাটেন্ট হিট টু মেল্ট আইস। ধরুন এরকম হলো যে হিট সাপ্লাইড বাই H2O, সেটা কত? ল্যাটেন্ট হিট টু মেল্ট আইস, মানে হচ্ছে আইসকে মেল্ট করার মতো ল্যাটেন্ট হিটের সমান হয়ে গেল। ঠিক আছে, ঠিক কি না? মানে যে পরিমাণ আমি হিট সাপ্লাই করেছি, মানে এটা জাস্ট লাইক যে কিউ সাপ্লাইড, মানে হচ্ছে এটাকে আমরা এভাবে দেখাবো। আর হিট সাপ্লাইড বাই H2O বারবার লিখবো না। কেন লিখবো না? বিকজ H2O থেকেই আইসের দিকেও হিট যাবে, আর হিট তো H2O থেকে আইসের দিকে যাবে। বলবে কেন? আমি কি বোঝালাম তাহলে তখন? যে বরফ কখনো জল হবে না, সরি আমি আবার উল্টো বলছি, জল বরফ হবে না, বরফ জল হয়ে যাবে। বরফ জল কেন হচ্ছে? বরফের টেম্পারেচার বাড়ছে, ঠিক কিনা? বরফের টেম্পারেচার বাড়ছে, আলটিমেটলি 0 ডিগ্রি হচ্ছে, বরফ গলে জল হয়ে যাচ্ছে। জলের টেম্পারেচার কি হচ্ছে? যেহেতু জল থেকে হিট সাপ্লাই হচ্ছে, জলের টেম্পারেচার কমছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি জলের টেম্পারেচার এত কমে যাবে না যে জলই বরফ হয়ে গেল। তো দেখো এখানে হিট সাপ্লাইড বাই H2O, ওটাকে আমরা এখন কিউ সাপ্লাইড লিখবো। এখন আমরা লিখবো মানে কিউ সাপ্লাইডে লিখবো, এরকম আমরা লিখবো না যে কিউ সাপ্লাইড বাই H2O। কেন লিখবো না? বিকজ সবসময় জল হিট সাপ্লাই করবে, কমন সেন্স। তো কিউ সাপ্লাইড ইজিক্যাল টু হচ্ছে আমাদের কাছে ml। এবার ml আশা করি বলতে হবে না যে ল্যাটেন্ট হিট বা আইস মেল্টিং এর জন্য যে ল্যাটেন্ট হিট লাগে, ঠিক আছে, বোঝা গেল। তো এম কি এখানে? মাস অফ আইস। যেমন হচ্ছে যদি 2 গ্রাম বলি, তাহলে 2 × 80, 160। ল্যাটেন্ট হিট কত হবে? 160 ক্যালোরি পার গ্রাম। যদি 3 গ্রাম নেই, 3 × 8 = 24, তো 240 ক্যালোরি পার গ্রাম। তো বুঝতে পারছো তো, চেঞ্জ হবে, অ্যামাউন্ট অফ ম্যাটার অনুসারে এই জিনিসটা চেঞ্জ হবে। তো কিউ সাপ্লাইড ইজিক্যাল টু প্রথম কন্ডিশন হচ্ছে ml। আচ্ছা, কিউ সাপ্লাইড কত হবে? কিউ সাপ্লাইড হবে আমাদের কাছে ms ডেল্টা টি। আগের দিন ভালো করে বলেছিলাম যে এটা কি করে আসছে, ms ডেল্টা টি।
ইজিক্যাল টু লিখতে পারি আমি এধারে ml, লিখতে পারি কি পারি না? আরে লিখতে পারি কি পারি না? আচ্ছা, ms ডেল্টা টি না লিখে আমি এখানে লিখছি ws ডেল্টা টি। এবার বলবো এরকম চেঞ্জ থোড়ি না করা যায়। আরে ভাই, ওয়াটারের অ্যামাউন্ট আমি ডাব্লু ধরে নিলাম, আইসের অ্যামাউন্ট আমি এম ধরে নিলাম। মানে ওয়াটার অ্যামাউন্ট আমি মানে ওয়াটারের অ্যামাউন্ট আর আইসের অ্যামাউন্ট আলাদা হলেও, ওয়াটারের অ্যামাউন্ট আর আইসের অ্যামাউন্ট আলাদা হলেও ওয়াটার যে পরিমাণ হিট সাপ্লাই করে তা দিয়ে ল্যাটেন্ট হিট মানে আইস তার ল্যাটেন্ট হিট পেয়ে যাবে। হ্যাঁ, আইস তার ল্যাটেন্ট হিট পেয়ে যাবে। এদের উপর কোনো ডিপেন্ড করে না, মাসের উপর ডিপেন্ড করে না, মাসের উপর ডিপেন্ড করে না। মাস চেঞ্জ ইন টেম্পারেচার, মাস চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে? আর এই ধারে মাস আর ল্যাটেন্ট হিট, এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে এস এর উপর টেম্পারেচার ডিপেন্ড করবে না? আমি বারবার বলেছিলাম যে যে হিটটা যে সাপ্লাই করছে সে হচ্ছে ওয়াটার, আর স্পেসিফিক হিট কোন একটা স্পেসিফিক লিকুইডের জন্য কনস্ট্যান্ট হয়। এস কে দেখে লাভ নেই। হ্যাঁ, এস কে দেখে লাভ নেই বলাটা ভুল অ্যাকচুয়ালি, কেননা যদি আমরা, হ্যাঁ না দেখে লাভ নেই, কারণ আমরা তো ওয়াটারই দেখবো, আমরা তো এখানে মিল্ক তো ঢোকাবো না, তো ওয়াটারকেই দেখবো, ঠিক আছে? তো এস কে অ্যাকচুয়ালি দেখে লাভ নেই, কেননা এস সব জায়গাতে একই থাকবে, ডিপেন্ড করবে ডাব্লিউ আর ডেল্টা টি কি আছে। হ্যাঁ অবভিয়াসলি এইচ টুও যেন থাকে সবসময় ভাই, লিকুইড যেন এইচ টুও থাকে, কেননা স্পেসিফিক লিকুইডের জন্য হয়। তো এস, ঠিক আছে বোঝা গেল। তো এস অফ ওয়াটার আমাদের কাছে কত হয়? এস অফ এইচ টুও আগের দিন বলেছিলাম কত হয়। এস অফ এইচ টুও আমাদের কাছে হয় 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা কি করবো, এস এর জায়গায় 1 বসিয়ে দেবো, তো এই ধারে আসবে ডাব্লিউ ডেল্টা টি ইজ ইকাল টু এম এল। আলটিমেটলি দেখো একটা জিনিস বলি, বোঝো জিনিসটা, যে একটা জিনিস ভাবো যে এগুলো অ্যাকচুয়ালি এত ডিটেলে, ঠিক আছে, লেখার কোনো মানে হয় না। কেন ভাই লেখার কেন মানে হয় না? লেখার মানে এই কারণে হয় না, কেননা এইটা নিউমেরিক্যালের ক্ষেত্রে কাজে লাগবে। আমি কিন্তু একটা জিনিস বলে দিই, এটা নিউমেরিক্যালের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, অবভিয়াসলি লাগবে। এখান থেকে হয়তো চেঞ্জ ইন টেম্পারেচার ড্যাশ 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 অনেক কিছু বার করতে দিতে পারে, তো তোমরা এই ফর্মুলা লাগিয়ে নেবে। আমি জাস্ট কনসেপ্ট ডেভেলপের জন্য এতদূর নিয়ে এলাম, বাট এতদূর আমাদের কাজের ছিল না, কাজের ছিল না না। তো কাজের কি জিনিস? কাজের জিনিস হচ্ছে কনসেপ্ট। কি কনসেপ্ট? আমি যে হিট সাপ্লাই করেছি সেটা ল্যাটেন্ট হিটের সাথে সমান। আমরা জানি যে কোনো একটা বডিকে যদি ল্যাটেন্ট হিট দেওয়া হয় তার টেম্পারেচার চেঞ্জ হয় না। যেমন হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি ওয়াটারকে 540 ক্যালোরি হিট দেওয়া হয়, তাহলে ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টিমে কনভার্ট হয়ে যাবে। সিমিলারলি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আইসকে যদি 80 ক্যালোরি পার গ্রাম ল্যাটেন্ট হিট দেওয়া হয়, তাহলে আইস কিন্তু ওয়াটারে কনভার্ট হয়ে যাবে, বাট টেম্পারেচার সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। তো সিমিলার জিনিস এখানে, যদি জল যে পরিমাণ হিট সাপ্লাই করেছে সেটা যদি আইস মেল্টিং এর ল্যাটেন্ট হিটের সাথে সমান হয়, মানে 80 ক্যালোরি পার গ্রাম মাল্টিপ্লাইড বাই যত গ্রাম আইস নিয়েছি তত গ্রাম আইসের জন্য, যদি আমাদের এই দুটো সেম হয়ে যায়, সেম হয়ে যায়, তার মানে কি? তার মানে এরকম কি বলতে পারি যে ওয়াটার যে হিটটা সাপ্লাই করেছে সেটা আইস মেল্টিং এর ল্যাটেন্ট হিটে লেগে গেছে? হ্যাঁ, মানে ওয়াটার হিসাব মতো যদি গোদা বাংলায় কথা বলি, এক কথায় যদি বলি, ওয়াটার আইস মেল্টিং এর জন্য ল্যাটেন্ট হিট সাপ্লাই করেছে। এগেন ওয়াটার আইসকে ল্যাটেন্ট হিট সাপ্লাই করেছে, তার মানে আইসের টেম্পারেচারে কি কোনো চেঞ্জ আসবে না? আইসের টেম্পারেচার কোনো রকম চেঞ্জ আসবে না। আচ্ছা, ওয়াটারের টেম্পারেচারে কি কোনো রকম চেঞ্জ আসবে? হ্যাঁ, এখানে ধরা হয়েছে যে ওয়াটারও 0 ডিগ্রিতে আছে, আইসও 0 ডিগ্রিতে আছে, বা ছাড়ো 0 ডিগ্রিতে যদি নাও থাকে, আমি 1 মিনিট একটু ভাবছি যে 0 ডিগ্রিতে যদি না থাকে তাহলে কি হতে পারে। লেট মি থিঙ্ক
0 ডিগ্রিতে যদি না থাকে তাহলে কি হতে পারে? 0 ডিগ্রিতে না থাকলে 80 ক্যালোরি কি সাপ্লাই করতে পারবে? এটা দেখছি আমি। আমি কেসটা 0 ডিগ্রিতে পড়েছি, বাট কারণটা দেখিনি। দেখো, হিট সাপ্লাইড বাই H2 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, আর ল্যাটেন্ট হিট টু মেল্ট আইস এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে। তার মানে তার মানে আহ, তার মানে আইসও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, ওয়াটারও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। হতে পারে এটা আমরা জেনারেলি করছি, মানে এমন না যে এ মাইনাসেও থাকতে পারে, এ এ 10এও থাকতে পারে, যা খুশি হতে পারে, বাট আমরা আইডিয়াল ধরে করছি। আইডিয়াল হিট সাপ্লাইড বাই H2O মানে হচ্ছে H2O 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, আইসও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। এবার তুমি বলবে যে টেম্পারেচার ডিফারেন্স তো নেই, তাহলে হিট কি করে সাপ্লাই হবে? আরে ভাই, ল্যাটেন্ট হিট তো সাপ্লাই হতে পারে সেম টেম্পারেচারে। তো ওয়াটার থেকে কি হচ্ছে, আইস মেল্টিং এর জন্য ল্যাটেন্ট হিট সাপ্লাই হচ্ছে, ভালো কথা, সাপ্লাই হচ্ছে। তাহলে এবং এত পরিমাণেই সাপ্লাই হলো যে পুরো বরফ গলে জল হয়ে গেল। সেটাই বোঝানো হয়েছে এখানে, যে এত পরিমাণ হিটও সাপ্লাই করেছে, সেটা আইস মেল্টিং এর ল্যাটেন্ট হিটে লেগে গেল। দুটোরই টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, এদেরকে যদি আমি মিশিয়ে দিই, এদের মিক্সচারের টেম্পারেচার কি হবে? নর্মাল ব্যাপার, যতক্ষণ না মেশাবো, এমনি এমনি তো এরকম হবে না যে ও আছে, মানে জল আছে কোথাও উত্তরপ্রদেশে আর বরফ আছে আমাদের ইন্ডিয়াতে। এই ধাত্তেরিকা, সরি সরি সরি, আমি ওরকম বলতে চাইনি। আম, জল আছে কোথাও উত্তরপ্রদেশে আর বরফ আছে আমাদের বাংলায়। তো এমন তো কখনোই হবে না যে ওইখান থেকে হিট সাপ্লাই হয়ে এখানে ল্যাটেন্ট হিট দিয়ে হিট মানে বরফ গলাচ্ছে না। ভাই, দুটোকে একসাথে মেশাতে হবে, তবে গিয়ে একটা বডি থেকে অন্য বডিতে হিট সাপ্লাই হবে। তো দুটোকে এক জায়গাতে মেশাতে হবে। তো আমার কোশ্চেন হচ্ছে যে এই জিনিসটা করতে গেলে আমাকে দুটোকে একসঙ্গে মেশাতে হবে। মানে ওয়াটারকে যদি হিট সাপ্লাই করতে হয়, আইসকে ল্যাটেন্ট হিট যদি সাপ্লাই করতে হয়, তাহলে দুটোকে মেশাতে হবে। আমার কোশ্চেন হচ্ছে, তাহলে মিক্সচারের টেম্পারেচার কি হবে? মাই কোশ্চেন ইজ দ্যাট, যে তাহলে মিক্সচারের টেম্পারেচার কি হবে? ওয়াটারও 0 ডিগ্রিতে আছে, এও 0 ডিগ্রিতে আছে, এবং আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে ল্যাটেন্ট হিট সাপ্লাই করছে। তার মানে মিক্সচারের টেম্পারেচারও হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মিক্সচারের টেম্পারেচারও কত আসবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? আচ্ছা, এইবার আমাদের একটুখানি কনজারভেশন অফ হিট এনার্জির কনসেপ্ট কাজে লাগবে, বিকজ এটা একটা একটুখানি অন্য টাইপের কেস ছিল, তাই বলে দিলাম। এরপরে যেটা লাগবে আমাদের, কনজারভেশন অফ হিট এনার্জি লাগবে। দেখো একটা জিনিস, যে অলদো আমি এটা দিয়ে উড়িয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস এই জায়গায় ভাবো, একটা জিনিস ভাবো, যে ওয়াটার যে পরিমাণ হিট সাপ্লাই করেছে, সেটা আইস মেল্টিং এর ল্যাটেন্ট হিটে লেগে গেছে। মানে যে পরিমাণ আইস ছিল পুরোটাই গলে গেছে। সেটাই তো বলতে চাইছি যে ল্যাটেন্ট হিট টু মেল্ট আইস। তো ওয়াটার এমন পরিমাণ হিট সাপ্লাই করেছে যে ওই আইসের পুরো গলে যাওয়ার জন্য ল্যাটেন্ট হিট সাপ্লাই করে দিয়েছে। তার মানে যদি আমি টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার যদি জিজ্ঞেস করি, টোটাল অ্যামাউন্ট অফ যদি H2O জিজ্ঞেস করি, তাহলে কত আসবে H2O? দেখো, H2O আমি নিয়েছিলাম ডাব্লু গ্রাম, এখানে হয়তো লিখিনি আমি, কিন্তু আমি দেখালাম যে ডাব্লু গ্রাম H2O নিয়েছিলাম, দেখালাম, আমি দেখিয়েছি। তো H2O নিয়েছি আমি ডাব্লু গ্রাম, আর ওয়াটার নিয়েছি আমি এম গ্রাম, ধরে নাও। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার কত হবে? ডাব্লু প্লাস এম। বলবে এম তো বরফ ছিল। আরে ভাই, বরফই ল্যাটেন্ট হিট পেয়ে গেছে। বরফ ল্যাটেন্ট হিট পেয়েছে মানে কি? বরফ এখন বরফ থেকে জলে কনভার্ট হয়ে গেছে, বাট টেম্পারেচার স্টিল সেম। তার মানে বরফ জলে কনভার্ট হয়ে গেছে, ইয়েস, তার মানে ডাব্লু প্লাস এম চলে এলো। আচ্ছা, এখানে টোটাল অ্যামাউন্ট অফ আইস কত হবে? টোটাল অ্যামাউন্ট অফ আইস কত হবে? 0। আইস তো আর আইসই নেই, আইস তো ওয়াটারে কনভার্ট হয়ে গেছে। টোটাল অ্যামাউন্ট অফ আইস হয়ে যাবে আমার কাছে 0। নেক্সট কনসেপ্ট এটা হয়ে গেল। তাহলে এটা দেখানোর ছিল। তো জিজ্ঞেস করবে এটাই, প্রথমত মিক্সচারের টেম্পারেচার কত, তারপর জিজ্ঞেস করবে টোটাল অ্যামাউন্ট অফ আইস কত, সরি ওয়াটার কত, টোটাল অ্যামাউন্ট অফ আইস কত। দেখো, এইটা প্রথমত এখানে দেখো, জাস্ট যোগ করা দুটো টার্মকে। আইস হচ্ছে 0, ওয়াটার হচ্ছে ডাব্লিউ প্লাস এন, মিক্সচার টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এর মানে কিছু বুঝতে পারলে?
এর মানে হচ্ছে যদি কখনো তুমি কোশ্চেনে দেখো যে ওয়াটার কে ওয়াটার যে পরিমাণ হিট সাপ্লাই করছে সেটা ল্যাটেন্ট হিটের সাথে সমান হচ্ছে, তুমি ডাইরেক্ট মিক্সচারের টেম্পারেচার লিখবে 0, নো ক্যালকুলেশন। আচ্ছা, নো ক্যালকুলেশন, ইয়েস, নো ক্যালকুলেশন। যদি তোমাকে অ্যামাউন্ট অফ ওয়াটার জিজ্ঞেস করে, কিচ্ছু না, বরফ আর আইসকে যোগ করে দাও, অ্যামাউন্ট অফ ওয়াটার বেরিয়ে গেল। যদি অ্যামাউন্ট অফ আইস জিজ্ঞেস করে, আরে ভাই আইস তো আর আইসই রইল না, আইস তো ওয়াটারে কনভার্ট হয়ে গেছে, তো টোটাল অ্যামাউন্ট অফ আইস 0। কেস 2, কেস 2তে আমরা কি করব, আমরা সাপ্লাইড হিটকে বেশি রাখবো, সাপ্লাইড হিটকে বেশি রাখবো ল্যাটেন্ট হিটের থেকে। ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি ল্যাটেন্ট হিট। আচ্ছা, সবচেয়ে বড় কথা আমি এখানে লিখেও দিই, আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে আইস ওয়াটার মিক্সচার, আইস অ্যান্ড ওয়াটার মিক্সচার, বা আইস মাঝখানে হাইফেন আইস ওয়াটার মিক্সচার। আমরা এখন যেটা পড়ছি সেটা আইস ওয়াটার মিক্সচার। এরপর আসবে আরো ম্যাজিক্যাল জিনিস, আইস স্টিম মিক্সচার, যেটা হয়তো আমরা পরের দিন পৌঁছাবো, বিকজ আজকে নবমী আছে আর আমার আছে নেমন্তন্ন। তো এবার দেখো, এটা আমাদের কাছে হয়ে গেল আইস ওয়াটার মিক্সচার। এবার দেখো সাপ্লাইড হিট যদি ল্যাটেন্ট হিটের থেকে বেশি হয় তাহলে কি হবে, মানে কিউ সাপ্লাইড ইজ গ্রেটার দ্যান ল্যাটেন্ট হিট। তার মানে কিউ সাপ্লাইড কত ছিল আমাদের কাছে, মনে করে দেখো ডাব্লিউ এস ডেল্টা টি। আর ল্যাটেন্ট হিট অফ আইস কত ছিল, ল্যাটেন্ট হিট অফ আইস, ল্যাটেন্ট হিট অফ আইস মানে হচ্ছে কিউ গেন, কিউ গেন কত ছিল আমাদের কাছে এমএল। আচ্ছা, এটা ল্যাটেন্ট হিট করেছি না আমি, হ্যাঁ ল্যাটেন্ট হিটই তো বলতে পারি। মানে এল, 1 গ্রাম আইসকে গলাতে যদি এল হিট লাগে তাহলে এম গ্রাম আইসকে গলাতে এমএল হিট লাগবে। তো এটাও একটা ল্যাটেন্ট হিটই, কিউ গেন অর ল্যাটেন্ট হিট, এটাও ল্যাটেন্ট হিটই। ল্যাটেন্ট হিট টু মেল্ট আইস, এটা হচ্ছে এমএল, পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু ল্যাটেন্ট হিট পার গ্রাম নয়, আমি আগে থেকে বলে দিই, এটা কিন্তু ল্যাটেন্ট হিট পার গ্রাম নয়, এটা নর্মাল ল্যাটেন্ট হিট। আমি যেটা আগের দিন বলেছিলাম সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, ওটা হচ্ছে ল্যাটেন্ট হিট পার গ্রাম, মানে হচ্ছে 1 গ্রাম বরফকে গলাতে। এখানে যে লিনতাপটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এম গ্রাম বরফকে গলাতে। ঠিক আছে, অত কনসেপচুয়ালি তোমাদের যেতে হবে না, তোমরা ডাইরেক্ট আমি এমএল আগের দিন বুঝিয়েছিলাম সেইভাবে তোমরা দেখো। তো কিউ সাপ্লাইড যদি ল্যাটেন্ট হিটের থেকে বেশি হয়, কিউ সাপ্লাইড যদি ল্যাটেন্ট হিটের থেকে বেশি হয়, আচ্ছা ল্যাটেন্ট হিট টু মেল্ট আইস, অনেকের আবার কোশ্চেন আসবে যে আমি বলেছিলাম যে ল্যাটেন্ট হিট যেটা সেটা তো হয় আমাদের কাছে, ল্যাটেন্ট হিট কি হয় আমাদের কাছে, সেটা তো হয় আমাদের কাছে বরফের ক্ষেত্রে 80 ক্যালোরি পার গ্রাম। অনেকে এটা মনে রেখেছে, ভাই এখানে যে ল্যাটেন্ট হিট আসবে সেটা কিন্তু ক্যালোরি পার গ্রামে আসবে না, সেটা আসবে ক্যালোরিতে। কেন, কেন শুধু ক্যালোরিতে আসবে, বিকজ আমরা এম গ্রামের কথা বলছি, আমরা 1 গ্রামের কথা বলছি না। অনেকের তো এখানেই প্রবলেম থাকবে, বাইরে গান বাজছে, হ্যাঁ বোঝা গেল। তো ওয়াটার কত হিট সাপ্লাই করবে, ডাব্লিউএস ডেল্টা টি, কিউ গেন কত এমএল। এখন এই কিউ গেনটা কি অ্যাকচুয়ালি ল্যাটেন্ট হিট টু মেল্ট আইস, মানে টোটাল ল্যাটেন্ট হিট, টোটাল ল্যাটেন্ট হিট আমি লিখে দিচ্ছি দরকার হলে যাতে বুঝতে সুবিধা হয়। এখানে টোটাল ল্যাটেন্ট হিট লিখে দিচ্ছি, টোটাল ল্যাটেন্ট হিট, তো টোটাল ল্যাটেন্ট হিট টু মেল্ট আইস সেটা হচ্ছে এমএল, মানে হচ্ছে পুরো বরফকে গলাতে যে ল্যাটেন্ট হিট লাগবে সেটা হচ্ছে এমএল। যদি 1 গ্রাম হতো তাহলে শুধু এল, যদি পুরো বরফকে গলাতে হয় তাহলে এমএল। এবার এইটাকে আমি ল্যাটেন্ট হিট না, অ্যাকচুয়ালি তো এটা ল্যাটেন্ট হিটই, বাট আমি এর নাম কিউ গেন কেন রাখলাম, বিকজ জল, আমি বললাম না যে জল যে হিটকে সাপ্লাই করবে, জল যে হিটকে সাপ্লাই করবে সেটা বরফ নেবে, সেই কারণে আমি এটাকে কিউ গেন লিখলাম। এবার যদি পুরো বরফকে গলাতে হয়, ভাবো এই ডাব্লিউএস ডেল্টা টি, এই হিট দিয়ে পুরো বরফকে গলাতে হয়, তার মানে কি এম মাসের বরফকে গলাতে হবে, এম মাসের বরফকে গলাতে হবে, ঠিক কিনা। তো ওই কারণে আমি বলছি যে যদি সাপ্লাইড হিট দিয়ে এই পুরো আইসকে গলাতে হয় তাহলে কিউ সাপ্লাইড আর কিউ গেনকে সেম করতে হবে, যেটা আগে ছিল,
যে সাপ্লাইড হিট ইজ ইকাল টু ল্যাটেন্ট হিট টু মেল্ট আইস। আমি বলেছিলাম ওয়াটার যে পরিমাণ হিট সাপ্লাই করবে সেটাই আইস গেন করবে। তো আমি এখানে কিউ সাপ্লাইড ইজ ইকাল টু কিউ গেনে যদি লিখতাম আমার কাছে কোনো রকম কোনো ভুল হতো না। কিন্তু এখানে দেখো কিউ সাপ্লাইড ইজ গ্রেটার দেন ল্যাটেন্ট হিট, তার মানে কিউ সাপ্লাইড ইজ গ্রেটার দেন কিউ গেন। কেন? বরফ তো গেইনই করবে না, জল বরফে কনভার্ট হয় না, বরফ জলে কনভার্ট হয়। তো কিউ সাপ্লাইড ইজ গ্রেটার দেন কিউ গেন। নাও আন্ডারস্ট্যান্ড প্লিজ। কিউ সাপ্লাইড ইজ গ্রেটার দেন কিউ গেন। তো কিউ সাপ্লাইড কত আমাদের কাছে, আমি আবার লিখে দিচ্ছি, একটু ছোট ছোট লিখতে হতো আসলে, ডাব্লিউ এস ডেল্টা টি, আর কিউ গেন আমাদের কাছে কত, এম এল। বাট মুশকিলটা হচ্ছে এখানে কিউ সাপ্লাইড বেড়ে গেছে, কার থেকে? কিউ গেনের থেকে। প্রবলেমটা এখানেই হয়েছে যে কিউ সাপ্লাইড বেড়ে গেছে কিউ গেনের থেকে। তো সমস্যার কি আছে? বেড়ে গেছে তো বেড়ে গেছে, তো বেড়ে গেছে তো বেড়ে গেছে, এটা কথা নয়। সাপ্লাইড বেড়ে গেছে গেনের থেকে, হ্যাঁ, তো তাতে কি হয়েছে? তাতে অনেক কিছু হয়ে গেছে। হয়েছে কি, কিউ সাপ্লাইড এখন বেড়ে গেছে এমএল এর থেকে। আচ্ছা সরি, কেস 2 তে আমি নিতে চাইছি, ইয়ার কনফিউজিং হয়ে যায়। কিউ সাপ্লাইড ইজ লেস দেন ল্যাটেন্ট হিট, সরি, কিউ সাপ্লাইড ইজ লেস দেন ল্যাটেন্ট হিট। কিউ সাপ্লাইড ইজ লেস দেন কিউ গেন। আজকে আমি কেস 2 করেই রাখবো, ঠিক আছে? কেস 3 আর আইস আর স্টিমের মিক্সচারটা পরের দিন নিয়ে নেবো। দেখো, কিউ সাপ্লাইড ইজ লেস দেন কিউ গেন, আর কিউ সাপ্লাইড ইজ লেস দেন এমএল। আরে কিউ গেনকে তো এমএল লিখেছি, কিউ গেনকে তো এমএল এ লিখেছি, তার মানে কিউ সাপ্লাইড ইজ লেস দেন এমএল। তার মানে এখানে সমস্যা হচ্ছে যে আমি যে পরিমাণ হিট সাপ্লাই করছি সেটা এমএল এর থেকে কম পড়ে গেছে। তার মানে বরফ কি গলবেই না? প্রথম কোশ্চেন, বরফ কি এখানে গলবেই না? তো ভুল। মানে জাস্ট কন্ডিশনটা এরকম হয়েছে, আছে 4 গ্রাম বরফ, তার মানে তার টোটাল ল্যাটেন্ট হিট কত হবে? 4 × 80, 320 ক্যালোরি। বাট আমি হিট দিচ্ছি কত? হিট দিচ্ছি কত? 4 × 32, 320 ক্যালোরি। হিট দিচ্ছি কত? 160 ক্যালোরির। তাহলে ভাই 320 ক্যালোরির বরফ তো গলবে না জানি, বাট 160 ক্যালোরির তো বরফ গলে যাবে। পয়েন্ট আছে কি নেই? ওটাও ছেড়ে দাও, 4 গ্রাম বরফ নিয়েছিলাম, 320 ক্যালোরি হিট লাগবে, আমি দিচ্ছি কত? 160 ক্যালোরি। তার মানে 4 গ্রামের মধ্যে 2 গ্রাম কি গলে যাচ্ছে না? বলে কিভাবে? 2 × 80, 160। বুঝতে পারলে না? হ্যাঁ, বুঝেছি। আমি যদি তোমার সামনে 2 গ্রাম বরফ দিই তাহলে কত হিট লাগবে? 2 × 80, 160 ক্যালোরি। গলাতে 160 ক্যালোরি হিট লাগবে। আমি যদি 4 গ্রাম বরফ দিই তাহলে 4 × 80, 320 ক্যালোরি হিট লাগবে। এখন আমি বলছি আমার কাছে ছিল 4 গ্রামের বরফ, আমার কাছে ছিল 4 গ্রামের বরফ, তার মানে আমাকে এর গলাতে কত হিট লাগবে? 4 × 80, 320 ক্যালোরি। বাট আমি হিট সাপ্লাই করছি, মানে কিউ সাপ্লাই করছি আমি কত? 160 ক্যালোরির। 160 ক্যালোরিকে আমি কিভাবে লিখতে পারি? 2 × 80। 1 গ্রাম বরফ কত হিট নিয়ে গলে? 80 ক্যালোরি। তাহলে 2 গ্রাম বরফ কত হিট নিয়ে গলবে? 160 ক্যালোরি। তার মানে 2 × 80-র মধ্যে এই যে 2 আছে, এটা বেসিক্যালি 2 গ্রাম, হ্যাঁ বলতে পারি। বা এটা ছেড়ে দাও, এটা খুবই মানে সেই টাইপের কথা হয়ে গেল, ঠিক আছে? তো 160 ক্যালোরির জন্য 160 ক্যালোরি হিট আমার কার জন্য লাগবে? 2 গ্রাম বরফকে গলাতে। তার মানে 4 গ্রাম বরফ ছিল, 320 রিকোয়ার্ড ছিল, বাট আমি দিয়েছি কত? 160। তো 2 গ্রামই গলতে পারবে। আচ্ছা 2 গ্রাম যদি গলে যায় তার মানে 2 গ্রাম জল তৈরি হবে, হ্যাঁ 2 গ্রাম জল তৈরি হবে। তা বাকি 2 গ্রাম কি হবে? বরফই থেকে যাবে। বাকি 2 গ্রাম কি হবে? বরফই থেকে যাবে। তো এই কন্ডিশন এখানে ক্রিয়েট হয়, কিউ সাপ্লাইড ইজ লেস দ্যান এমএল হয়। পুরোটা গলে না, কিছুটাই গলে। তার মানে এখানে যতটা বরফ গলল, যেমন এখানে
320 ক্যালোরির আমার হিট দরকার ছিল, বাট দিয়েছে 160, তার মানে 2 গ্রামই গলেছে, ঠিক কিনা? এখানেও আমি সেই কন্ডিশন ক্রিয়েট করছি, কিউ সাপ্লাইড ইজ লেস দেন এমএল। ঠিক আছে, আমি সাপোজ কিউ সাপ্লাইড ইজ লেস দেন এমএল আছে। আমি সাপোজ এই হিট দিয়ে, এমন তো না এখানে যেমন 2 গ্রাম এক্স্যাক্টলি এসছে, হতে পারে কোনো কোনো ক্ষেত্রে 4-এর মধ্যে 3.5 গ্রাম বরফ গললো, হতেই পারে। আমি জাস্ট এটা আইডিয়াল একটা এক্সাম্পল দিলাম। আমি কি ধরবো এখানে, আমার কাছে ছিল এম গ্রামের আইস। আরে এমএল যখন লিখেছি, এম গ্রামের আইসেরই ল্যাটেন্ট হিট হবে। তো আমার কাছে ছিল এম গ্রাম আইস, বাট আমি কি করেছি, পুরোটাকে গলানোর জন্য, মানে হচ্ছে এমএল পরিমাণ যে হিট, তার থেকে কম হিট সাপ্লাই করেছি। তো বরফও কি হবে, তার থেকে কম গলবে। সাপোজ এম ড্যাশ পরিমাণ বরফ গলে গেছে, মানে মেল্ট আইস হচ্ছে আমার কাছে এম ড্যাশ, এতটা আইস গলে গেছে। তার মানে তার ল্যাটেন্ট হিট কত হবে, বা ল্যাটেন্ট হিট মানে কি কিউ গেন। তো কিউ গেন ইকুয়ালস টু ল্যাটেন্ট হিটকে আমি L.H করে লিখছি শর্টে। ল্যাটেন্ট হিট কত হবে আমার কাছে, এম ড্যাশ এল, মানে ভাই এম ড্যাশ পরিমাণ আইসকে গলাতে এম ড্যাশ এল হিট লাগবে, ঠিক কিনা? তাহলে এতটা পরিমাণ আইসকে কে গলালো, কিউ সাপ্লাইড গলালো। তার মানে আমরা এখানে লিখতে পারি কিউ সাপ্লাইড ইজ ইকুয়াল টু এম ড্যাশ এল। ইকুয়েট করে দিলাম। তার বলবে এখানে এম এল কে ইকুয়েট করলাম না, এম ড্যাশ এল কে ইকুয়েট করে দিলাম। হ্যাঁ, আর এটা তো সার্টেন ব্যাপার না। বলে সার্টেন ব্যাপার কিভাবে, কিউ সাপ্লাইড লেস দেন এম এল, তো এম ড্যাশ কে গলাতে পেরেছে, তো এম ড্যাশ কে যদি গলাতে পারে সেটা তো কিউ সাপ্লাইডের সাথে সমানই হবে, তবে গিয়ে তো এম ড্যাশ পরিমাণ গলবে না, এমনি এমনি গলে যাবে। বাত মে দম হ্যাঁ। আচ্ছা, তার মানে এখান থেকে কি করব, আমি এম ড্যাশ কে বার করে নেবো, কিউ সাপ্লাইড বাই এরকম করে, কিউ সাপ্লাইড বাই এল করে এরকম করে আমি এম ড্যাশ কে বার করে নেবো। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে যে অ্যামাউন্ট অফ ওয়াটার কত হলো, অ্যামাউন্ট অফ ওয়াটার, তো অ্যামাউন্ট অফ ওয়াটার এখানে যেটা আসবে সেটা হচ্ছে আগে থেকে ডাব্লু গ্রামের ওয়াটার ছিল। ভাই আগের ইয়েতে দেখেছিলাম, আগের স্লাইডে দেখেছিলাম, আমি স্লাইড টার্ম ইউজ করছি অল দ্য হোয়াইট বোর্ড। স্লাইড থাকলে আজকে যদি আমার কাছে স্মার্ট বোর্ড থাকতো না, এটা বোঝাতে সুবিধা হতো। দেখো অ্যামাউন্ট অফ ওয়াটার কত হলো, অ্যামাউন্ট অফ ওয়াটার দেখো আমি ধরেছিলাম প্রথমে, অ্যামাউন্ট অফ ওয়াটার প্রথমে কত ধরেছিলাম, প্রথমে অ্যামাউন্ট অফ ওয়াটার ধরেছিলাম মনে করে দেখো ডাব্লু, আর অ্যামাউন্ট অফ আইস এটাই চলছে সব জায়গাতে, এটাই চলবে, আর আপ টু কেস 3, এরপরে যে কেস 3 আসবে তাতেও চলবে। অ্যামাউন্ট অফ আইস এম ধরেছিলাম, অ্যামাউন্ট অফ ওয়াটার ডাব্লু ধরেছিলাম। তো টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার এখন কত এলো, ডাব্লু ছিল, আর এই সাপ্লাইডের জন্য গলেছে কত, এম ড্যাশ, তো এম ড্যাশ ডাব্লু প্লাস এম ড্যাশ, কেননা এম ড্যাশ পরিমাণ গলে গেছে, এম ড্যাশ পরিমাণ জল হয়ে গেছে, তো সেই সেট। আরে ভাই একটা জিনিস বলো, যদি আমি জলের মধ্যে বরফ লেগে দিই, জল তো জলই আছে, আর কিছুটা বরফ গলে জল হয়ে গেল, তাহলে এবার যদি আমি জিজ্ঞেস করি কোনটা বরফের জল কোনটা জলের জল, কেউ কি বলতে পারবে না? জল তো মিশে যাবে না ভাই। তো ডাব্লু প্লাস এম ড্যাশ হয়ে গেল টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার। আচ্ছা, টোটাল অ্যামাউন্ট অফ আইস কত হবে, টোটাল অ্যামাউন্ট অফ আইস মানে হচ্ছে এখনো আইস কতটা পড়ে রইলো। তো দেখো টোটাল অ্যামাউন্ট অফ আইস হলো এম সত্যি কি এম, না এম কেন হবে, টোটাল অ্যামাউন্ট অফ আইস এম ছিল, এম ড্যাশ পরিমাণ গলে গেছে, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ আইস হবে এখন এম মাইনাস এম ড্যাশ। আচ্ছা মিক্সচারের টেম্পারেচার কত হবে, মিক্সচারের টেম্পারেচার দেখো, যতক্ষণ না কোনো একটা অবজেক্ট, দেখো আমি যদি তোমাকে মিক্সচারের টেম্পারেচার আমি লিখে দিচ্ছি এখানে, তারপর এক্সপ্লেন করছি। মিক্সচারের টেম্পারেচার এখানেও হবে 0°C। পয়েন্ট টু বি নোটেড, আমরা দুজনকে 0°C কনসিডার করেই চলছি, কেন আইস ওয়াটার মিক্সচার আছে। তো আইস ওয়াটার মিক্সচারের ক্ষেত্রে কি করবো, আইসও 0°C মেনে নেবো, তার থেকে নিচে মানবো না, ওয়াটারকেও 0°C মেনে নেবো, তার থেকে ওপরে মানবো না। সেইভাবেই কেস 1 হলো, কেস 2 হচ্ছে, কেস 3ও হবে। আচ্ছা, মিক্সচারে তার টেম্পারেচার কত থাকবে, 0° থাকবে। এবার বলবে কেন 0° কেন থাকবে, মনে করে দেখো এখানে আমরা ল্যাটেন্ট হিটকে ক্রস করতে পারিনি, তার মানে ল্যাটেন্ট হিটের থেকে সাপ্লাইড হিটকে ক্রস করে গেছে, ল্যাটেন্ট হিট সাপ্লাইড হিটের থেকে কম আছে, মানে সাপ্লাইড যে হিট ল্যাটেন্ট হিটকে ক্রস করতে পারেনি। তো এবার গ্রাফ দেখাচ্ছি, দেখো মনে করে দেখো যখন আমরা টেম্পারেচার টাইম গ্রাফকে ড্র করেছিলাম,
তো আমরা মাইনাস থেকে স্টার্ট করেছিলাম, বাট এখানে কি মাইনাস থেকে স্টার্ট করব না, বিকজ আমরা ওয়াটারকেও জিরোতে দেখছি, আইসকেও জিরো দেখছি। তো আমরা জিরো থেকে মানে অরিজিন থেকে স্টার্ট করব। তো মনে করে দেখো, যখন অরিজিন থেকে স্টার্ট করছিলাম তখন আমরা সোজা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছিলাম। এক্স অ্যাক্সিস বরাবর গিয়ে আমরা কি প্রমাণ করছিলাম, যে 0°C এখানেও টেম্পারেচার এ পয়েন্টে, আবার বি পয়েন্টেও 0°C টেম্পারেচার। এটার মানে হচ্ছে 0°C এ পয়েন্টে যে জিনিসটা আইস ছিল, মানে জলই আইস হবে, বি পয়েন্টে গিয়ে 0°C সেই জিনিসটা জলে কনভার্ট হয়ে গেছে। আর মাঝখানে এই যে পাথ, বা এটা তো আমরা টাইম ধরেছি এই ধারে, আর এই ধারে আমরা হিটকে ধরেছি, মাঝখানে এ টু বি যে টাইমটা লেগেছে, অথচ তাতে কোনো রকম টেম্পারেচারে চেঞ্জ হয়নি, কিন্তু স্টেট চেঞ্জ হয়ে গেছে, আইস থেকে ওয়াটার হয়েছে। তার মানে কিছু না কিছু একটা এই জায়গায় হয়েছে। যেই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ল্যাটেন্ট হিটের গেন হয়েছে। এখানে ল্যাটেন্ট হিটের গেন হয়েছে এ টু বি তে, হ্যাঁ, যার কারণে আইস ওয়াটারে কনভার্ট হয়েছে। কিন্তু যদি কখনো আমরা এই ল্যাটেন্ট, হ্যাঁ হয়ে গেল, প্রথমে বুঝে নাও, ল্যাটেন্ট হিট গেন করে নিলে জলে কনভার্ট হয়ে গেল। এরপর যখনই আমরা টেম্পারেচার বাড়তে যাব, আমাদের কি হচ্ছিল, টাইমের সাথে সাথে কি হচ্ছিল, আচ্ছা এটা টেম্পারেচার, হিট না টেম্পারেচার, টাইমের সাথে সাথে কি হচ্ছিল, টেম্পারেচার বাড়ছিল এরকম করে। কেন বাড়ছিল আমি বলেছিলাম, এটা স্পেসিফিক হিট ক্যাপাসিটির জন্য বাড়ছিল। এইটা আমাদের দেখার রিজিয়ন নয়, এটাকে আমরা দেখার দরকার নেই। তুমি এ টু বি ভাবো, এ টু বি তে কি হচ্ছিল, ল্যাটেন্ট হিটের গেন হচ্ছিল, কোনো রকম টেম্পারেচারের চেঞ্জ নেই, বাট আইস থেকে ওয়াটার হয়ে গেছে। তার মানে এখান থেকে এখান পর্যন্ত ল্যাটেন্ট হিটের গেন হয়েছে, ঠিক কিনা, ল্যাটেন্ট হিটের গেন হয়েছে। তার মানে যদি আমি একবার এই বি পয়েন্টে পৌঁছাতে যেতে পারি, মানে আইস যদি একবার ওয়াটারে কনভার্ট হয়ে যায়, তারপর জাস্ট একটুখানি টেম্পারেচার বাড়াবো, আমার টেম্পারেচার বাড়তে থাকবে, বাট তার আগে বাড়বে না, ঠিক কিনা। আমি যদি এই এ আর বি এর মাঝখানে একটা পয়েন্ট পি কে কনসিডার করি, এখানেও টেম্পারেচার কত হবে, 0°C। কিভাবে বুঝলাম, গ্রাফ দেখে, ওয়াই অ্যাক্সিসের অ্যালঙ্গে টেম্পারেচার আছে, যদি এখানে 0 হয়, এখানে যদি আমার 0 মার্ক করা থাকে গ্রাফে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তো উপরেই ওঠেনি, তাহলে এখানেও আমার টেম্পারেচার পি পয়েন্টে কত হবে, 0°C। ইট মিনস যদি আমরা ল্যাটেন্ট হিট পর্যন্ত পৌঁছাতেই না পারি, আমার টেম্পারেচারের কোনো রকম চেঞ্জ আসবে না, 0° থাকবে। আরে ল্যাটেন্ট হিটে গিয়ে 0°, ল্যাটেন্ট হিট পর্যন্ত টেম্পারেচারের কোনো চেঞ্জ আসে না, তার আগে কি করে টেম্পারেচারের চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমি বোঝাতে চাইছি যে কিউ সাপ্লাইড ইজ লেস দ্যান ল্যাটেন্ট হিট, তার মানে এ টু বি পর্যন্ত যেতে আমার ল্যাটেন্ট হিট লাগে। যদি আমি তার থেকে কম হিট সাপ্লাই করি, মানে ল্যাটেন্ট হিট এখানে এসে রিচ হয়, এ থেকে বি পয়েন্টে এসে ল্যাটেন্ট হিট রিচ হয়, বাট আমি যদি তার আগেই হিট সাপ্লাই করে দিই, মানে এতটুকু টাইমে হিট সাপ্লাই করি, মানে ল্যাটেন্ট হিটের থেকে যদি কম হিট সাপ্লাই করি, তো টেম্পারেচার আমার জিরোই থাকবে। তো ওই কারণে মিক্সচারের টেম্পারেচার কেস 2তেও জিরো থাকছে, টি মিক্স এখানে জিরো থাকছে। বাকি লাস্ট একটা কন্ডিশন আছে, যেটা আমাদের কমপ্লিট করে দিলে চ্যাপ্টার কমপ্লিট হবে না। লাস্ট একটা কন্ডিশন আছে, যখন কিউ সাপ্লাইড ল্যাটেন্ট হিটের থেকে বড় হবে, তার জন্য প্রথমত আমাকে একটা এনার্জি কনজারভেশন থিওরি বোঝাতে হবে, যে কেননা ওখানে কি হবে, কিউ সাপ্লাইড যখন ল্যাটেন্ট হিটের থেকে বেড়ে যাবে, এবার কিন্তু গ্রাফের এই পোর্শন চলে এলো, তো কোথাও না কোথাও এখানে আমাদের এনার্জি কনজারভেশন একটুখানি লাগবে, হিট এনার্জি কনজারভেশন লাগবে। আর তারপর আমরা চলে যাবো আইস অ্যান্ড স্টিমের মিক্সচার। আইস আউট জবরদস্ত কনসেপ্ট আছে ওটা, মানে আলাদা লেভেলেরই একদম সুপার কনসেপ্ট আছে, একদম নান্নু কনসেপ্ট, নাঙ্গু পাঙ্গু কনসেপ্ট, ঠিক আছে। তো আজকে আমাদের এতটাই থাকলো, বোর্ডকে আমি পুরো পরিষ্কার করে দিয়ে যেতে চাইছি আজকে, যাতে আমার পরে যখন আমি শুরু করব, হ্যাঁ, তখন আমার শুরু করতে একটু মন হয়। আচ্ছা, আজকের টপিকটা একটুখানি ভারী গেছে বলে আমার যেটা মনে হয়, একটুখানি ভারী গেছে। যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট করতে পারো নিচে, ঠিক আছে, যে বুঝতে অসুবিধা হয়েছে এই জায়গাটা আরেকবার বললে সুবিধা হতো। বাই দ্য ওয়ে, বাই, হ্যাভ এ নাইস ডে।